মুভির শুরুতেই আমাদের নেচার ওয়ানের রিক্যাপ দেখানো। প্রথমে কিভাবে ভূমি এবং আকাশ মিলে একটি ধ্বংসাত্মক মনির জন্ম দেয়। সেটাকে থামানোর জন্য মহাগুরু সেটাকে দুভাগে বিভক্ত করে দেয়। একটা হলো স্পিরিট পাল অথবা আত্মামণি, আরেকটা হলো ডিমান্ড ওয়ার্প অথবা দানব মণি। সে দানব মণিকে অভিশাপ দেয় 3 বছর পরে বজ্রপাত পরে দানব মণি ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভুলবশত দানব মণির জন্ম হয় নেচার রূপে। অন্যদিকে আত্মা মণির জন্ম হয় ড্রাগন কিম এর ছেলে ওয়াওবিং এর রূপে। দুইটা মণি একে অপর থেকে সম্পূর্ণ বিপরীত হওয়ার পর নেচা এবং ওয়াওবিং এর মধ্যে খুব ভালো সম্পর্ক হয়েছে। নেচার মাথার ভিতর দেওয়া শিক্ষার কারণে নেচার দানব হয়ে ওঠার বদলে নিজের লোকদের রক্ষা করে। ওয়াওবিং এর সাথে মিলে স্বর্গের আক্রমণের সাথে লড়াই করে, আর তারা নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করে ফেলে আর স্বর্গের আক্রোশকে দমন করে ফেলে, কিন্তু তাদের শরীর নষ্ট হয়ে যায়। এজন্য তানজিন তাড়াতাড়ি নেচা এবং তাওবিং কে নতুন বডি দেওয়ার প্রক্রিয়া শুরু করে। তুমি তানজিন পবিত্র পদ্মফুলকে গলিয়ে পানিতে ছেড়ে দেন, এতে ওই পানির মধ্যে পদ্মফুলের গাছ হয় এবং ফুল ফুটে। তারপর গ্রামবাসী পানিতে নেমে পদ্মফুলের মূল তুলতে শুরু করে, আর সেগুলোকে তুলে আনার পর সবাই মিলে সেগুলোকে পরিষ্কার করতে শুরু করে। নেজা এগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ ওই পদ্মফুলের মূল দিয়ে নেজা এবং তাওবিং এর জন্য দেহ তৈরি করা হবে। তখনই নেজা দেখতে পায় একটা লোক ফুলের মল যে হাত দিয়ে পরিষ্কার করছে, ওই হাত দিয়ে আবার নিজের পাও পরিষ্কার করছে। এটা দেখে নেজা অনেক রেগে যায়। আর শুধু তাই নয়, কাজ করার সময় একটা মহিলা তো নিজের হাত দিয়ে নাকও পরিষ্কার করে, আর নিজের দেখে ফেলতে সে এগুলো পাউডারের সাথে মিলিয়ে ফেলে। এটা দেখে তো নিজের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এরপর পদ্মফুলের মলদের সাদা গুয়ের মতো পেস্ট বানিয়ে নিয়ে আসা হয়। লিটারালি ভাই, এগুলো দেখতে তেমনই লাগছে, শুধু কালারটা সাদা। আর এগুলো দেখে নেজা ও তাওবিং পুরো হতাশ। কিন্তু তাইজিন এদের দুজনকে ধাক্কা দিয়ে এগুলোর ভিতরে ঢুকে এরা দুজনেই জীবিত হয়ে যায়। তারপর সেখানে তাইজিনের শুকুর আসে এবং তাদের দুজনের বডি বানিয়ে দেয়। তাওবিং তখন তাইজিনকে ধন্যবাদ বলতে চায়, তবে নরম বডি হওয়ার কারণে সে নিচে পড়ে যায়। তখন তাইজিন বলে, আরে আরে করছো, তোমার বডি তো এখন আন্ডার কন্ডাকশনে আছে। আর তখনই সেখানে নেজার বাবা মা আসে, আর তাইজিন তাদেরকে নেজা এবং তাওবিং কে দেখায়। সে তাইজিনকে জিজ্ঞেস করে ওকে আগের রূপ দিলে কেন, চাইলে তো আরো সুন্দর রূপ দিতে পারি। তখন নেজা শুকুরকে বলে ওকে লম্বা বানিয়ে দিতে। নেজার মা বলে নেজাকে হ্যান্ডসাম বানাতে, নেজার বাবা বলে নেজাকে শক্তিশালী বানাতে। আর এমন করতে করতে শুকুর নেজার বডিকে ছোট কিউট একটা বাচ্চা বানিয়ে দেয়। আর এদের এত আবদার শুনে তাইজিন এবং শুকুর দুজনে ক্লান্ত হয়ে যায়। এজন্য শুকুর নেজাকে ছুরি দিয়ে দেয়, বলে তোরটা তুই বানিয়ে নে ভাই। আর যখন নেজা নিজের বডি বানাতে শুরু করে তখন তাইজিন তাওবিং কে পানি দিয়ে পদ্মফুলের ভিতরে ঢুকিয়ে দেয়, মানে তাওবিং এর ওই নতুন বডিটাকে। এটার ভিতর থেকে তাওবিং এর নতুন বডিটি সম্পূর্ণ হয়ে আসবে। এরপর তাইজিন নিজেকে জিজ্ঞেস করে, এই তোর কি হয়েছে? কিন্তু নেজা যেটা বানিয়েছে সেটা তো বলার বাহিরে, তবে এটাই নাকি নেজার জন্য পারফেক্ট। কিন্তু নেজা বললে ওর এটি বানাতে আরো বেশি সময় লাগে। এই জন্য নেজা আগের বডি থেকে আগুন দিয়ে পদ্মফুলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক তখনই একটা সৈন্য খবর নিয়ে আসে যে সমুদ্রের পাড়ে শিনকে দেখে। নেজার বাবা এবং মায়ের সঙ্গে লড়াই করার জন্য সৈন্য নিয়ে যায়। আওবিং তখন সেখানে যেতে চায়, তবে তাইজিং তাকে যেতে দেয় না। আমরা জানতে পারি যে শিন সবাইকে এখানে মেরে ফেলতে এসেছে, কারণ তারা সবাই জানতে পেরে গেছে ড্রাগনের সাথে মিলে স্বর্গের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নিজের বাবা শিনকে বলে তুমি একা আমাদের কিছু করতে পারবে না। এটা শুনে শিন লিজিনকে একটি ড্রাগনের লোক দেয়। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় সে যেখানে ড্রাগনের কিম এর সাথে আরো 3টা শক্তিশালী ড্রাগন ছিল। এর মধ্যে একটি ড্রাগনের পাওয়ার হলো সে নোককে পোর্টাল বানাতে পারে। এটা দেখে তো শিন একেবারে শক হয়ে যায়। তখন সে নিজের নখ ভেঙে শিনকে আর বলে এই নখ নিয়ে তুমি নিজের গ্রামে যাবে, তারপর পোর্টাল তৈরি করে এটা আবার তার কাছে ফিরিয়ে দেবে। আর ঠিক তখনই পোর্টাল দিয়ে পাতালে দানবরা সেখানে আক্রমণ করবে। এখন বর্তমানে শিন ওই নখটাকে ছোট ছোট টুকরাতে ভেঙে ফেলে, নিজের তলোয়ারের সাথে যুক্ত করে ফেলে, আর গ্রামের চারপাশে বিশাল বড় বড় পোর্টাল বানায় যেগুলো দিয়ে গরম লাভা বের হয়ে আসে। আর তার সাথে সাথে এগুলো দিয়ে পাতালের দানবরাও বের হয়ে আসে। আসলে এই দানবগুলো শিকল দিয়ে বাঁধা ছিল, এজন্য এরা বেশি দূরে যেতে পারবে না, তবে পোর্টাল দিয়ে এসে এরা আক্রমণ করতে পারবে। এগুলো দেখে তাইজিং দুই নাটবল্টুকে বলে তাদের আশেপাশে তাড়াতাড়ি ব্যারিয়ার বানাতে। আর অন্যদিকে পাতালের দানবেরা গ্রামের সৈন্যদের উপর আক্রমণ করে। এতে মানুষ এবং দানবের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়েছে। নিজের বাবা এবং মা ওই দানবগুলোর সাথে লড়াই করে। এর মধ্যে লিজিং সিংকে বলে যে তাওবিং এখনো জীবিত আছে, তাই তাদের এখন লড়াই করার দরকার নেই। মাস্টার তাইজেন এখন তাওবিং এর জন্য বডি তৈরি করছে। শিন এটা বিশ্বাস করে না, আর শিল্ডকেও দেখতে পেয়ে সেদিকে যেতে শুরু করে। তাওজিন বলে তোর ছাত্রকে আমি বাঁচিয়েছি, আগে মিষ্টি খাওয়া। তবে শিন তখন বলে তাওবিং যদি এখানে থাকে তাহলে নেজাও এখানে আছে। এজন্য শিন শিল্ডের উপর আক্রমণ করতে শুরু করে, তবে অনেক চেষ্টা করার পরেও শিন ব্যারিয়ারকে ভাঙতে পারে না। এটা দেখে তাইজিন শিনকে নিয়ে মজা করতে শুরু করে। এতে রেগে গিয়ে শিন এখানে একটি পোর্টাল তৈরি করে, যেটা দিয়ে 3টা ড্রাগন বের হয়ে
চলে আসে। এই 3 ড্রাগন মিলে শিল্ডের মধ্যে আক্রমণ করে আর তাদের আক্রমণ এত শক্তিশালী ছিল যে শিল্ডটা ভেঙে যায়। আমরা দেখতে পাই তাওবিং নিজের বরফের ম্যাজিক দিয়ে নিজেকে বাঁচিয়ে ফেলেছে, কিন্তু তাওবিং আর বডি এখানে সম্পূর্ণ হয়নি। এই কারণে তাওবিং এর বডি নষ্ট হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে পাতাল থেকে ড্রাগন কিং তাওবিংকে হিল করতে পারে আর খুব তাড়াতাড়ি সেখানে চলে আসে। তবে এতক্ষণে তাওবিং এর বডি নষ্ট হয়ে যেতে শুরু করে। তখন তাইজিন নিজের পদ্মফুলকে খুলে দেয় আর নিজের তাওবিং এর এই অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাইজিন নিজেকে বেশি নড়াচড়া করতে নিষেধ করে, কারণ নিজের বডিও এখন কাঁচা। বেশি নড়াচড়া করলে তাওবিং এর মতো নিজের বডিও নষ্ট হয়ে যাবে। মাস্টার শিন তখন নেজাকে বলে তাওবিং এর জন্য আরেকটা পদ্মফুল তৈরি করতে হবে। তবে এই ফুল দিয়ে 2টা বডি বানানোর কারণে একটি শক্তি নষ্ট হয়ে গেছে। আর যদি তাওবিং শরীর না পায় তাহলে তাওবিং এর আত্মাও নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে দেখতে দেখতে তাওবিং এর সম্পূর্ণ মাটি হয়ে যেতে শুরু করে। তখন তাওবিং ড্রাগন কিংকে বলে যে তার শেষ ইচ্ছা হলো সে যেন নিজের গ্রামের মধ্যে আক্রমণ না করে। এদিকে নেজা তাইজিং এর সাথে জোরাজোরি করতে শুরু করে যে তাওবিংকে বাঁচানোর জন্য যে কোনো একটা রাস্তা বের করতে। তখন তাইজিং বলে তাওবিংকে নিজের শরীরে থাকতে হবে, কিন্তু এক বডিতে 2টা আত্মা করতে থাকতে পারে না, জন্য জীবনে ঝুঁকি আছে। তাইজিংয়ের মতে এটা সম্ভব, কারণ নেজা এবং তাওবিং এর উপপত্তি একটা জিনিস থেকেই হয়েছে। এজন্য তাওবিং নিজের বডিতে ঢুকে পড়ে, কিন্তু এই সমাধানটা শুধু 7 দিনের জন্য ছিল। এরপরে কি হবে কেউ জানে না। তাইজিন আইডিয়া বের করে ইউসুফ প্রাসাদের সিন্ধুকের মধ্যে এমন একটা ওষুধ আছে যেটা পদ্মফুলের শক্তিকে ফিরিয়ে আনতে পারবে। যদি তারা সেই ওষুধটা আনতে পারে তাহলে তারা তাওবিং এর জন্য নতুন একটা বডি বানাতে পারে। শিন জিজ্ঞেস করে যে কিন্তু আমরা ওই ওষুধ পাবো কিভাবে? তাইজিন বলে যে আমরা মহাগুরুর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। কিন্তু ড্রাগন কিং সন্দেহ করে তাইজিন শিন এবং ড্রাগনদের নামে নালিশ করবে। আর তাছাড়া তার মনে হয় না যে মহাগুরু তাদের তাওবিংকে বাঁচানোর জন্য সাহায্য করবে। এটা শুনে ড্রাগন কিং রেগে গিয়ে বলে যে যদি তারা না বাঁচায় তাহলে আমরা ইউসুফ প্রাসাদের মধ্যে আক্রমণ করে ওষুধ নিয়ে আসি। তখন শিন ড্রাগনকে শান্ত করে বলে যে তার কাছে একটা প্ল্যান আছে। যে গুরুদের ছাত্ররা অনেক বেশি পারদর্শী হয় তাদের আরো শক্তিশালী বানানোর জন্য একটা পরীক্ষা নেওয়া হয়, আর তার সাথে সাথে তাকে অমরত্ব দেওয়া হয়। ইউসুফ প্রাসাদের সিন্ধুক থেকে যে কোনো জাদুকর জিনিস নেওয়ার অধিকারও দেওয়া হয়। মানে শিন চায় যেন নেজা এ পরীক্ষা দিয়ে ওষুধ নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো যে নেজার বডিতে দানবীয় শক্তি রয়েছে, যদি এটা তারা বুঝে ফেলে তাহলে নেজাকে পরীক্ষা দিতে দিবে না। শিন বলে যে নেজার বডিতে এখন আওবিং আছে, এই জন্য কোনো সমস্যা হবে না। যদি আওবিং শুধু নিজের শক্তি ব্যবহার করে লড়াই করে। এটা শুনে নেজা খুবই খুশি হয়, কিন্তু নেজার বাবার এটা মনে হয় এটা কোনোভাবেই ঠিক হবে না। এটা শোনার সাথে সাথে ড্রাগন কিং রেগে যায় আর নেজার বাবা মা এবং তাইজিনকে বন্দি বানিয়ে ফেলে। ড্রাগন কিং নেজার বাবা মাকে বলে আমি হাজার হাজার বছর ধরে জীবিত আছি, আমি তোমাকে একটি সত্যি কথা বলতে চাই, যদি আমার ছেলে মারা যায় তাহলে আমি তোমাদের গ্রামকে পুড়িয়ে ছাই করে। তখন নেজা রেগে গিয়ে তার বাবাকে বলে আমি আওবিং এর বন্ধু, আমি তাকে বাঁচানোর জন্য সবকিছু করবো, তো যদি আমার গ্রামের কিছু হয় তাহলে আমি ড্রাগনের নাম পুরো দুনিয়া থেকে মিশিয়ে দেবো। এই কথা শুনে ড্রাগন কিং নেজার বাবা মাকে তাইজিন ছেড়ে দেয় আর বলে তাইজিন এবং নেজা ছাড়া কেউ গ্রামের পাশ থেকে বেরিয়ে যেতে পারবে না। আর 7 দিনের মধ্যে যদি ওষুধ না পাওয়া যায় তাহলে গ্রামের সবাইকে মেরে ফেলা হবে। ড্রাগন কিং শিনকে বলে আমি আমার ভাই বোনকে বিশ্বাস করি না, আর আমি নিজের বডির বাইরে বেশিক্ষণ থাকতেও পারবো না, এই জন্য শিনকে এখানে থেকে জায়গার খেয়াল রাখতে হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই নেজাকে বিদায় দেওয়ার জন্য সেখানে সবাই আসে। এগুলো দেখে নেজা মনে মনে অনেক বেশি খুশি হয়। তবে যখন নেজা তাদের সাথে খেলতে যায় তখন সবাই তাকে ভয় পেয়ে থাকে। তখন নেজার বাবা নেজার সাথে স্যান্ডেলও খেলতে রাজি হয়, কিন্তু নেজা নিজের বাবাকে দেয়ালের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন নেজার বাবার সাথে নেজার মাও খেলতে চায়, যেটা শোনার পরে নেজার ইমোশনাল হয়ে বলে এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। তখন নিজের মা নেজাকে বলে জড়িয়ে ধরতে। নিজে তো চেয়েছিল নিজের মাকে জড়িয়ে ধরতে, কিন্তু সবাই তাকেই ছিল, এই জন্য লজ্জায় নেজা এটা করে না। তারপরে নেজা তাইজিনের সাথে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাইজিন নিজেকে ট্রেনিং করানোর জন্য একটা জায়গা থাকে, কারণ পরীক্ষার সময় নেজা নিজের শক্তি ব্যবহার করতে পারবে না। আওবিংকে নিজের শরীর কন্ট্রোল করে পরীক্ষা দিতে হবে, কিন্তু যখন আওবিং নিজের শরীরকে কন্ট্রোল করার চেষ্টা করে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, জন্য তাইজিন নিজেকে ঘুমানোর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে বলে। যখন ওষুধ খেয়ে নিজে ঘুমিয়ে পড়বে তখন তাওবিং খুব সহজে বডি কন্ট্রোল করতে পারবে। তেমনই হয়, নিজের রূপ পাল্টে যায়, কারণ তাওবিং নিজেকে কন্ট্রোল করেছে। এর সময় আওবিং তানজিনের 12টা বাজিয়ে দেয়। ট্রেনিং শেষ করে তানজিন
আওবিংকে নিয়ে ইউজু মহলের দিকে যেতে শুরু করে। সময় তানজিন আওবিংকে নিজের ব্যাস দেখায়, যেটা চান সম্প্রদায়ের অমরত্বের প্রতীক। এটা থাকলে তুমি সব জায়গায় সমান পাবে। তাইজিন আওবিংকে বলে নিজের দুই বড় ভাই সম্পর্কে, যারা আগেই অমরত্ব পেয়ে গিয়েছে। যাই হোক, তারা দানব মহলের ভিতরে পৌঁছে যায়। তারা দানব শিকারীদেরকে দেখতে মহলের ভিতরে গিয়ে তাদের দেখা হয় গুরু মুবুলিয়াং এর সাথে, যে মহাগুরুর অনুপস্থিতিতে মহলের দায়িত্ব পালন করে। তাইজিন তাকে বলে, আমি আমার শিষ্যদের অমরত্বের পরীক্ষার জন্য নিয়ে এসেছি। আর তার সাথে কথা বলার সময় নিজের ঘুম ভেঙে যায়, আর নিজের বডির কন্ট্রোল চলে আসে, আর নিজের প্যান্ট খুলে শিশু করতে যায়। বুলিয়ান কুরানাকে বলে নিজেকে টয়লেটে নিয়ে যেতে। নিজে বলে যে আমি এখানেই শিশু করতে চাই। যাই হোক, কুরানা নিজেকে ধীরে ধীরে টয়লেটের দিকে নিয়ে যাচ্ছিল, তবে নিজে অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর আজব আজব প্রশ্ন করতে থাকে, আপনি কি শিশু করেন আর আগে করেন? আর নিজের এই কথা শুনে কুরানা বিরক্ত হয়ে যায়, আর হঠাৎ করে কুরানার কাপড়ের উপর নিচে পাড়া দিয়ে সেটা ছিঁড়ে ফেলে। এই জন্য কুরানা নিজেকে বলে দেয় টয়লেট কোথায়, আর নিজে কাপড় চেঞ্জ করতে চলে যায়। নিজে একটা সুন্দর রুমের মধ্যে চলে আসে, যেখানে অনেকগুলো পানির পাত্র রাখা ছিল, আর নিজে সেগুলোর মধ্যে একটার মধ্যে করে দেয়। আর কুরানা নিজেকে বুলিয়ান ও তানজিনের কাছে নিয়ে আসে। সে দেখতে পায় ওদেরকে খাওয়ার জন্য পানি দেওয়া হচ্ছে, তবে ওই পানির পাত্র থেকে দেওয়া হচ্ছে যেটাতে নেচে একটু আগে শিশু করে আসছে। নেচা তো একটু খেয়ে ফেলেছিল, তবে এটা দেখে ফেলে নেচা সবকিছু বমি করে কুরানোর উপর ফেলে দেয়। তাইজিন নিজেকে ঘুষি দিয়ে বলে যে তুই এটা কি করলি। তারপরে তাইজিন পানি খেতে শুরু করে। নিজে তাইজিনের কানে কানে বলে, আমি এটার মধ্যে শিশু করে এসেছি। এটা শুনে তাইজিন কুরানার উপর এই সবগুলো ফেলে দেয়। ওই পানিতে কুরানা একেবারে ভিজে। তাড়াহুড়া করে নিজেকে পরীক্ষা দেওয়ার জন্য এখান থেকে নিয়ে যায়, আর বুলিয়ান এখানে থেকে নেজার ওই পানি অনেক মজা করে খায়। সিন শিফট হয় শিনের উপরে, যেখানে শিন ট্রেনিং করছিল। তখন সেখানে নেজার বাবা লিজিং শিনের সাথে কথা বলতে আসে। শিনকে বলে যে লড়াইয়ের জন্য অনেক সৈন্য আহত হয়েছে, এখন চিকিৎসা করার জন্য তাদের কাছে পর্যাপ্ত ওষুধ নেই। এই জন্য নেজার বাবা শিনের কাছে অনুমতি করে যে ডাক্তারদের বাইরে যে ওষুধ নিয়ে আসার জন্য দিতে। শিন সেখানে ইয়াগুসাকে নিয়ে আসে, যাকে লিজিং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ধরেছিল। লিজিং শিনকে বলে যে ইয়াগুসাকে ছেড়ে দিতে। যাই হোক, লিজিং শিনের কাছে আবার মিনতি আহতি করে জীবন বাঁচানোর জন্য, কিন্তু শিন নিজের মুখ ফিরিয়ে নেয়। তখনই দানবের একটা ছেলেকে ধরে নিয়ে আসে, যে ছেলেটা শিনকে ভাই বলে ডাকে। ছেলেটি শিনকে রূপ পরিবর্তন করে দেখায়, যা দেখে শিন তাকে চিনতে পারে। এটা হলো তার ছোট ভাই। এর সাথে সাথে শিনের আচরণ একেবারে চেঞ্জ হয়ে যায়। জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। ভাই তাকে বলে যে আপনি আমাকে বলেছেন আপনি আমাকে একদিন ইউসুফ মহলে নিয়ে যাবেন, যখন আমি মানুষ রূপ ধরা শিখে যাব। আর ভাই তাকে জিজ্ঞেস হয়, ভাইয়া আপনি এখানে কি করছেন? সবাই কি আপনার জন্য কাজ করে, আর আপনি গ্রামকে ঘিরে রেখেছেন কেন? এই প্রশ্নগুলোর উত্তর শিন ঠিকভাবে দিতে পারে না। লিজিং শিনের ভাইকে বলে শিন এখানে গ্রামকে রক্ষা করছে। লিজিং আরো বলে যে দানবেরা যখন এখানে হামলা করেছিল তখন মাস্টার শিন এবং তার সাথীরা তাদের রক্ষা করেছে, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। এগুলো শুনে তো শিন একেবারে অবাক। তার ভাইয়ের প্রশংসা শুনে সে খুব খুশি হয়। শিন তার ভাইকে বলে তুমি ইউজু মহলে যাওয়ার জন্য আর কিছুদিন অপেক্ষা করো। তার ভাই জিজ্ঞেস করে কিন্তু কেন, এখন তো আমি মানুষ হতে পারি। তবে শিন তার ভাইকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে ফিরিয়ে পাঠিয়ে দেয়, আর তার ভাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর ভাই সেখান থেকে যাওয়ার পর সে লিজিংকে বলে আমি কাউকে এখান থেকে বাইরে যেতে দিব না, তোমরা আমাকে দরকারি জিনিসের লিস্ট দাও, আমি সেগুলো এনে দেবো। সিনে আমাদের কিছু কাপিবারাকে দেখানো হয় যেগুলো খাওয়া দাওয়াতে ব্যস্ত ছিল। নিজেকে সেখানে পাঠানো হয় এই কাপিগুলোর সাথে লড়াই করার জন্য, আর কাপিগুলো তো নিজের দিকে তাকাই না। এই জন্য নিজে গিয়ে একটা কাপিবারার খাবার ফেলে দেয়। এতে খালি ভাই তুমি কাপিবারার রিয়েকশনটা দেখ। তখনই এই কাপিগুলোর রাজা বলে যে ডাকাতদের এলাকায় আসার সাহস তুমি কোথায় পেলে। সে নিজের সাথে লড়াই করার জন্য আসে, আর নিজে একটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে যায়, যেন তাওবিং নিজের বডিকে কন্ট্রোল করে লড়াই করতে পারে। আওবিং এর ক্যারেক্টার দেখে রাজা ভয় পেয়ে যায়, আর একটা বেচিকে পাঠায় আওবিং এর সাথে লড়াই করার জন্য। দূর থেকে বুলিয়ানের ছাত্র এগুলো দেখছিল, এজন্য নিজের পাওয়ারের ব্যবহার করতে পারবে না, যে কারণে ওই বেজিটা নিজেকে পেটাতে শুরু করে দেয়। আর এই লড়াইয়ের সময় নিজের হাত থেকে ঘুমের ওষুধটা কাপিবারাদের খাবারের মধ্যে পড়ে যায়। এই অবস্থা দেখে বুলিয়ানের ছাত্র বলে যে মনে হয় পরীক্ষা বন্ধ করে দিতে হবে, কিন্তু তাইজিন বলে যে নেজা অনেক দুষ্টু, সে শুধু এই দানবগুলোর সামনে দুর্বল হওয়ার অভিনয় করছে। নেজা উঠে ওই ওষুধের কৌটাটা আনতে যায়, সব ওষুধ খাবারের সাথে মিশে গেছে। এই জন্য নিজের নাক ধরে ওই জঘন্য স্যুপকেই গিলে ফেলে, মানে একাই সবগুলো স্যুপ খেয়ে ফেলে। তখনই রাজা আসে নেজার সাথে লড়াই করতে, কারণ তার মনে হচ্ছে নেজা অনেক দুর্বল, কিন্তু স্যুপ খাওয়ার কারণে নেজা
নেজা ঘুমিয়ে যায় আর আওভিং কন্ট্রোলে চলে আসে আর সে রাজাকে কঠিন ধোলাই দেয়। তো স্যুপের স্বাদ এত জঘন্য ছিল যে তাই আওভিং সব স্যুপ বমি করে ফেলে দেয়। সাথে সাথেই নেজা জেগে উঠে আর ঠিক তখনই আবার ওই বেজি নেজার উপরে হামলা করে দেয়, নেজাকে পিটাতে শুরু করে। তখন নেজা আবারও সেই স্যুপ খেতে যাচ্ছিল কিন্তু বেজির কারণে যেতে পারছিল না। তারপরও নেজা সাহস করে সেগুলো খেতে যায় কিন্তু সেটাকে দেখার পর নেজা আর খাওয়ার শ্বাস করতে পারে না, উল্টো আরো বমি করতে শুরু করে। তখনই বেজিটা নেজার চেহারার মধ্যে লাথি মারে। এতে নেজা উড়ে গিয়ে একটা বিশাল পাথরের মধ্যে ধাক্কা খায়। একটা বিশাল পাথর নেজার উপরে পড়ে। কাপিবারাদের রাজা তখনই আবার নেজাকে মারতে আসে কিন্তু নেজা রাজাকে একটা ঘুষি মারে আর তাতেই রাজার অবস্থা খারাপ হয়ে যায়। আসলে পাথর পড়ার কারণে নেজা অজ্ঞান হয়ে গেছিল, যে কারণে আওভিং নেজার বডির কন্ট্রোল নিতে পেরেছে। তখন বেজিটার মনে হয় যে রাজাই পারে না, তাহলে তো আমি রাজা থেকে বেশি শক্তিশালী, আর আবারও নেজার উপরে আক্রমণ করতে আসে কিন্তু আওভিং তাকে ইচ্ছা মতো আছড় মারে, তারপরে দূরে ছুঁড়ে মারে। এটা দেখে তো সেখানে থাকা সকল কাপিবারা পালাতে শুরু করে। তো দানব শিকারীরা সবাইকে বন্দি বানিয়ে ফেলে, এদের সবাইকে ইউজু মহলে নিয়ে যাওয়া হবে। তারপরে নিজেও একটা হিরোর মতো দানব শিকারীদের সাথে ইউজু মহলে ফিরে আসে। সেখানে কয়েকজন নিজের রূপ নিয়ে মজা করে, নিজে তাদের সাথে লড়াই করতে যায়, তবে তাইজিন তাকে থামিয়ে দেয়। তারপর বুলিয়ান তাইজিন এবং নিজেকে একটা স্পেশাল জায়গায় নিয়ে আসেন, থেকে তারা 12 জন অমর আত্মার সাথে সরাসরি কথা বলতে পারে। কিন্তু এটা শোনার পরেই অনেক এক্সাইটেড হয়ে যায়। এখানে থাকা 12 জন অমর আত্মার সাথে বুলিয়ান তাইজিনের পরিচয় করায়। তারা এখানে দানবদের সাথে লড়াই করার প্ল্যানিং করে। এটা করার জন্য বুলিয়ান প্রায় 9000 অমরত্বের বড়ি তৈরি করেছে। যাই হোক, এই অমরত্বের বড়ি কথাটা মনে রাখবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মিটিং এর পরে কিছু সময় বাকি ছিল, এজন্য দুজন অমরত্বের আত্মা বুলিয়ানকে পরে জেনজা এবং মুজা তাদের সাথে, তারা দুজন বাড়ি থেকে অনেক দূরে থেকে, এজন্য তারা চায় যেন নেজা এই বাকি সময়টা তার বড় ভাইদের সাথে কথা বলতে পারে। এটা শোনার পর নেজা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। নেজা তো ওর বড় ভাইদের সাথে কথা বলতে চায় কিন্তু ভয়ের কারণে ঘুমের বড়ি খেয়ে ফেলে। আসলে নেজার ভয়ের কারণ হলো নেজার রূপ ও দানব মনের শক্তি। যাই হোক, এখন নেজা ঘুমিয়ে গেছে, এই জন্য আওভিং এরই এখন নিজের বড় ভাইদের সাথে কথা বলতে হবে। তাইজিনও দেখতে পায় নেজা এসেছে, তবে আওভিং নেজার কন্ট্রোলে আছে। সবাই এখান থেকে চলে যায় আর আওভিং নিজের বড় ভাইদের সাথে কথা বলে। যখন নিজে জেগে ওঠে দেখতে পায় আওভিং কান্না করছে। নিজা আওভিংকে জিজ্ঞেস করে যে তারা কি নিয়ে কথা বলেছে। আওভিং বলে যে তারা দুঃখিত, কারণ তারা এত বছর তোমার পাশে থাকতে পারেনি। আর এটাও বলেছে যদি কখনো নিজের কোনো কিছু দরকার হয় তাহলে তাদের বলতে ভুলে যাবে না যে তোমার 2টা বড় ভাই রয়েছে যারা সবসময় তোমার সাপোর্ট করবে। এগুলো শুনে নেজাও কান্না করতে শুরু করে। আওভিং এটা দেখে নেজাকে জিজ্ঞেস করে যে কি কান্না করছো। তবে নেজা বলে যে নেজার চোখের মধ্যে ধুলা চলে গেছে। নেজা আওভিংকে বলে যে ছোট থেকেই আমার অনেক রাগ ওঠে যেটা আমি কন্ট্রোল করতে পারি না। বাবা মা সারাদিন আমার জন্য চিন্তা করে। তোমার বাবা গ্রামের পাশে হামলা করছে, তো আমি জানি এই সবকিছু সে শুধু তোমার জন্যই করছে। আর আজকে তো আমি আমার ভাইদেরও আমাকে নিয়ে চিন্তা করতে দেখেছি। আমাদের পরিবার আমাদের জন্য অনেক কিছু করেছে। তুমি হলে একজন রাক্ষস আর আমি হলাম একজন দানব, আমরা দুজনেই নিজেদের পরিবারের জন্য বোঝা। আর এইগুলো বলার পরে নিজে আবার চিল্লিয়ে বলে যে আর এখন থেকে সবকিছু আমার ইচ্ছে মতো হবে। যখন ঠিক হয়ে যাবে তখন অমর আত্মাদের মধ্যে নিজেদের জায়গা বানাবো, যেন কেউ আমাদেরকে কিছু করতে না পারে। আর তারা দুজন মিলে তখন একটা প্রতিজ্ঞা করে। এখান থেকে সিন শিফট হয় যেখানে একটা দানব বাচ্চা ট্রেনিং দিচ্ছিল। আসলে এটা হলো মাস্টার শিনের বাবা। তখনই সেখানে নেজা আসে। আসলে নেজাকে সেখানে পাঠানো হয়েছে কারণ এটা হলো নিজের দ্বিতীয় পরীক্ষা। এখানে আসার সাথে সাথে নিজে একটা করার ডায়লগ বলে, যেটাতে নিজা বোঝাতে চেয়েছে নিজে একদিন অমর আত্মা হবে। এই ডায়লগ শোনার পর শিনের বাবা ইমপ্রেসড হয়ে যায় আর নিজেকে নিজে ছাত্র বানিয়ে ফেলে। নেজাও তাকে গুরুজি বলতে শুরু করে দেয়, কারণ সে নেজাকে বলেছে সে নেজাকে হ্যান্ডসাম হওয়া শেখাবে। কিন্তু নেজা তার সাথে ট্রেনিং করতে চায় না আর ঘুমের ওষুধ খেয়ে ফেলে। 3টে যথেষ্ট হবে তাই না? ওষুধ খাওয়ার সাথে সাথে আওভিং নেজার বডির কন্ট্রোল পেয়ে যায় আর সে শিনের বাবার উপর হামলা করে দেয়। শিনের বাবাও খুব ভালো ফাইটার, কিন্তু আওভিং তার সাথে সমান তালে টক্কর দিচ্ছিল। আওভিং এর মনে হচ্ছিল যে সে তাকে হারিয়ে দিয়েছে, কিন্তু তখন শিনের বাবা সিরিয়াসলি লড়াই করতে শুরু করে। সে বিদ্যুতের মতো টেলিপোর্ট হয়ে আওভিং কে পিটাতে শুরু করে। আওভিং তো কোনোভাবেই তাকে স্পর্শ করতে পারছিল না, কিন্তু হঠাৎ করে আওভিং তার গলা ধরে পড়ে। তখন সে আওভিং কে নিয়ে পানিতে চলে যায়। সেখানে তার স্পিড আরো বেশি বেড়ে যায়, এই জন্য আওভিং সেখানে থাকা সব পানিকে বরফ বানিয়ে ফেলে। এই কারণে তারা পানি থেকে বের হয়ে আসে। আওভিং তাকে বলে যে এখন আপনি কি করবেন, বিদ্যুৎ তো বরফ দিয়ে পার হতে পারবে না।
তখন সে নিজের হাত দিয়ে ম্যাজিক করতে শুরু করে, যে কারণে আকাশে মেঘ জড়ো হয়ে বৃষ্টি পড়তে শুরু করে। আওবিং আবারও তার উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে আওবিং এর অ্যাটাক গুলোকে ডজ করতে শুরু করে। সে আওবিং কে আবার এদিক থেকে ওদিকে ঘুষি মেরে উড়িয়ে দিতে থাকে, আর একটা সময় সে আওবিং কে ধরে মেরে ফেলতেই যাবে, কিন্তু এটা করার আগেই সে চান সম্প্রদায়ের লোকদের দেখতে পায়, এজন্য থেমে যায়। আর এই সুযোগে আওবিং তাকে জমাতে শুরু করে, কিন্তু সে তার নিজের হাতটাকে কেটে ফেলে নিজেকে বাঁচানোর জন্য। আওবিং তাকে বলে, আপনি আপনার হাতটাকে কেটে ফেললেন কেন? আমি তো আপনাকে মারতে চাইনি। বুলিয়ানের ছাত্র শিনের বাবাকে বললে তারা এখানে থাকা সকল ছাত্রকে বুলিয়ানের মহলে নিয়ে যেতে এসেছে। শিনের বাবা সকল বাচ্চাদের নিজের অস্ত্র ফেলে দিতে বলে। তারপরে চান সম্প্রদায়ের লোকেরা সবাইকে বাদ দিতে শুরু করে। ঠিক তখনই সেখানে শিনের ছোট ভাই শাওবা চলে আসে। সে সম্প্রদায়ের লোকেদের উপর আক্রমণ করে। এটা দেখে বুলিয়ানের ছাত্র শাওবাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু শাওবায়ের বাবা শাওবাকে বাঁচানোর জন্য তীরকে নিজের উপর নিয়ে নেয়। এতে সে অনেক বেশি আহত হয়ে যায়। বুলিয়ানের ছাত্র আবারও তাদের উপর আক্রমণ করবে, তখনই সে শাওবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সে তাকে থামানোর জন্য তার দিকে হাজার হাজার তীর মারতে শুরু করে। আর একটা সময় পরে শাওবায়ের বাবা তাকে বলে যে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু বুলিয়ানের ছাত্র সেখানে চলে আসে আর শাওবাকে মেরে ফেলার জন্য তীর রেডি করে, কিন্তু তার আগেই তার সামনে চলে আসে আওবিং, যে কারণে সে শাওবাকে মারতে পারে না। অন্যদিকে মাস্টার সে নিজের কথা মতো গ্রামের লোকজনদের জন্য দরকারি জিনিস নিয়ে আসে, এই জন্য লিজিং তাকে ধন্যবাদ বলে আর সিনকে তার সাথে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ করে। খাওয়ার সময় সে দেখতে পায় যে ইউকুশা সেখানে কাজ করছে। লিজিং বলে যে যদিও সে একটা দানব, কিন্তু তার মন অনেক ভালো। আর এখানে তাদের মধ্যে ভালো এবং খারাপ নিয়ে তর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই দুইটা দানব সেখানে আহত শাওবাকে নিয়ে আসে, যাকে দেখে শিন একেবারে অবাক হয়ে যায়। শাওবাক শিনকে বলে যে শত্রুরা আমাদের উপর আক্রমণ করে দিয়েছে এবং তারা বাবার হাতকে কেটে ফেলেছে। শিন জিজ্ঞেস করে যে এটা কে করেছে, তখন শাওবাক নিজের নাম নেয়, আর এটা শোনার সাথে সাথে শিন অনেক বেশি রেগে যায়। ঠিক তখনই সিন শিফট হয়ে যায়। আমাদের কুরানাকে দেখানো হয় যে নিজেকে বলছে নেজা লেভেল 2 তে পাস হয়ে গেছে। তারা পরের লেভেলের জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু নিজের কাছে তো এত সময় নেই, এজন্য নিজে এখনই শুরু করতে বলে। তাই তারা নিজেকে বলে যে নিজের পরের লেভেল হলো কাপল পর্বতের দানব রানী সিজিমনেকে হারাতে হবে। ঠিক তখনই একটা লোক এসে তাইজিনকে বলে যে একজন তাইজিনের সাথে দেখা করতে চায়, যেটা ছিল ওই নাটবল্টু। তখনই সেখানে নিজের গ্রামের শিল তৈরি করা গার্ড আসে, যারা বলে যে গ্রামের মধ্যে কিছু তো হয়েছে। এটা শুনে নিজে এবং তাইজিন একেবারে অবাক হয়ে যায়। আর যখন তারা গ্রামে ফিরে আসে তখন তারা দেখতে পায় যে গ্রাম লাভায় ডুবে গেছে। নিজে নিজের বাবা মাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তবে অনেক খোঁজাখুঁজির পরে নিজে তার মায়ের হেলমেট খুঁজে পায়, যেটা দেখার পরে নিজে কান্না করতে শুরু করে। তখনই সেখানে বুলিয়ান এবং তার শিষ্যরা আসে। বুলিয়ানের শিষ্যরা বলে যে সিন্ডসরা জানে না এখানে কি হয়েছে। তাইজিন মনে মনে চিন্তা করে আমরা তো এখনো অমৃত পাইনি, তাহলে তারা এমন করলো কেন? বুলিয়ান জিজ্ঞেস করলে তাইজিন উত্তর দেয়, আমি চিন্তা করছিলাম এখানে এত লাভা আসলো কোথা থেকে, কারণ আশেপাশে তো অগ্নিগিরি নেই। ঠিক তখনই তারা একটা বিশাল বড় ড্রাগনের পায়ের ছাপ দেখতে পায়, আর সবাই বুঝতে পেরে যায় যে এখানে ড্রাগনরা হামলা করেছিল। তখন নেজা নিজের অগ্নি রিং নিয়ে সেখান থেকে চলে যায় কামাল পর্বতের দিকে। আর এখানে থেকে বুলিয়ান বলে যে ড্রাগনরা মানুষদের মেরে সব থেকে বড় ভুল করেছে, এখন তাদের শেষ করার পরেই আমরা 12 অমৃত আত্মাদের সাথে কথা বলবো। এদিকে নেজা অনেক বেশি রেগেছিল, এজন্য আবিং এর একটা কথাও শুনে না। এটাই হবে নেজার শেষ পরীক্ষা। এখানে নেজা নিজের শক্তি ব্যবহার করে ওই রানীর সাথে লড়াই করতে থাকে, আর নিজে এখানে এত বেশি শক্তির ব্যবহার করে যে ওর শরীরের মধ্যে ফাটল চলে আসে। আর একটা পর্যায়ে নেজা ওই দানব রানীকে হারিয়ে ফেলে। দানব রানী ছোট হয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তাইজিন তাকে ধরে ফেলে। বুলিয়ানের ছাত্র তাওবিংকে জিজ্ঞেস করে এখানে আগুন কিভাবে আসলো, নিজে তো বরফের ম্যাজিক ব্যবহার করে তাই না? তখন তাইজিন তাকে উল্টো পাল্টো বুঝিয়ে নিজেকে নিয়ে আবার ওই উঁচু মহলের মধ্যে চলে আসে, যেখানে বুলিয়ান নিজের উপরে জাদু করে নিজেকে চাঁদ সম্প্রদায়ের অমরত্ব বানানোর জন্য। তারপরে নিজেকে ইউজু মহলের সিন্ধুকে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে নিজে যে কোনো একটি ম্যাজিক্যাল আইটেম নিতে পারবে। আর নিজে প্রথমে অমরত্বের ওষুধটা চায়, যেটা দিয়ে পদ্মফুলের ম্যাজিক্যাল পাওয়ার ফিরিয়ে আনা যাবে। তারপরে সিনে আমরা দেখতে পাই যে বুলিয়ান বিশাল বড় একটা ফার্নেস বের করে, কারণ এখন তারা ড্রাগনদের সাথে যুদ্ধ করতে যাবে। তবে নিজা বলে যে আমাকে প্রথমে চ্যান্টাং পাশে যেতে হবে, তারপরে আমি ড্রাগন কিং থেকে প্রতিশোধ নেব। নিজা চ্যান্টাং পাশে ফিরে আসে আর ওষুধের ব্যবহার করে পদ্মফুলের শক্তি ফিরিয়ে আনে, যেন আওবিং এর জন্য একটা নতুন বডি তৈরি করতে পারে। নিজা আওবিংকে বলে যে আমাদের যখন দেখা হবে তখন আমরা শত্রু হব। তারপর নিজা আওবিংকে সেখানে রেখে চলে যায়। আওবিং নিজের পেছনে যেতে চায়, তবে তাইজিন আওবিংকে যেতে দেয় না। সিন শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই যে সমুদ্র থেকে সকল পানি সরে গেছে, আর এটা বুঝতে পারার সাথে ড্রাগন কিং পাতাল থেকে উপরে চলে আসে। আর দেখতে পাই এগুলো বুলিয়ান করছিল।
বুলিয়ান ড্রাগন কিংকে বলে, তুমি নিজের দায়িত্ব ছেড়ে চ্যান্টাং পাসকে ধ্বংস করে দিয়েছো। তবে আমরা জানতে পারি যে ড্রাগন কিং চ্যান্টাং পাসের ধ্বংস সম্পর্কে কিছুই জানে না। তারপরে বুলিয়ান ওই বড় ফার্নেসটাকে আকাশ থেকে নিচে নামাতে শুরু করে। এই ফার্নেসটা খুলে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যায়, যেটার উপরে এসে বুলিয়ান মন্ত্র পড়তে শুরু করে। ফার্নিচার টুকরোগুলো ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। তখন ড্রাগন কিং নিজের বডিতে ফিরে আসে আর বাকিদের সামনে আসতে বলে। আর এতে বাকি 3জন ড্রাগন বের হয়ে আসে। আর ড্রাগন কিং তাদের জিজ্ঞেস করে, তোমরা চ্যান্টাং পাসের সাথে কি করেছো? এতে তারা জবাব দেয়, আপনিই তো বলেছেন শিনের আদেশ পালন করতে। উপরে আমরা দেখতে পাই ফার্নিচার টুকরোগুলো লুমোস প্রাসাদকে ঘিরে ফেলেছে। আসলে ড্রাগন কিং এর ভাই বোনেরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর ড্রাগন কিং এখন লড়াই করতেও যেতে পারবে না, কারণ সেই গেলে পাতালের সব দানবেরা বের হয়ে আসবে। তখন বাকি ড্রাগনরা তাকে বলে যে সে লড়াই করতে চলে যাক, তারা পাতালের সব দানবগুলোকে আটকে রাখবে। এটা শুনে ড্রাগন কিং বেরিয়ে আসে লড়াই করার জন্য। সে সরাসরি বুলিয়নের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তার সামনে চলে আসে গুরানা। এখানে ড্রাগন কিং এর সাথে বুলিয়নের 2 শিষ্য ভয়াবহ লড়াই করা শুরু করে দেয়। অন্যদিকে ওই 3 ড্রাগন পাতালের সব দানবকে উস্কাতে শুরু করে যে আমাদের এটাই সুযোগ পাতাল থেকে বের হয়ে প্রতিশোধ নেওয়া। এতে সব দানবেরা যাকে যাকে পাতাল থেকে বের হওয়ার চেষ্টা করে, আর বাকি যে ড্রাগনেরা ছিল তারা এগুলো থামানোর চেষ্টা করে। এদিকে ড্রাগন কিং বুলিয়নের 2 শিষ্যের সাথে লড়াই করছিল, যারা ড্রাগন কিং এর সাথে পারছিল না। আর যখন ড্রাগন কিং আবারও বুলিয়নের উপর আক্রমণ করতে চায়, ঠিক তখন সেখানে নেজা এসে পড়ে এবং তার উপর আক্রমণ করে দেয়। নেজা এখানে চ্যান্টাং পাস ধ্বংসের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। এখানে ড্রাগন কিং এবং নেজার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আর ড্রাগন কিং নেজাকে জিজ্ঞেস করে যে বলো আমার ছেলে কি জীবিত আছে? তবে নেজা এর কোনো জবাব না দিয়ে লড়াই জারি রাখে। আর এদিকে বুলিয়ান ধীরে ধীরে পুরো লুমোস প্রাসাদকে ফার্নিচার ভিতরে ঢুকিয়ে ফেলছে, যেটা দেখে সব দানবেরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই ফার্নিচার মুখ বন্ধ হয়ে যায়। বুলিয়ান ফার্নিসকে মাটি থেকে উপরে নিয়ে আসে। আবার আমাদের ড্রাগন কিং এবং নেজার লড়াই দেখানো হয়। লড়াই করার সময় নেজার শরীর ধীরে ধীরে আবারও দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তারপরও নিজের শক্তি ব্যবহার করা ছাড়ে না। এক পর্যায়ে নেজার ড্রাগন কিংকে ওভার পাওয়ার করে ফার্নিচার ভিতরে ঢুকিয়ে দেয়। ঠিক তখনই বুলিয়ান উপর থেকে ফার্নিচার ঢাকনা লাগিয়ে দেয়, যেন ড্রাগন কিং ভিতর থেকে বেরিয়ে না আসতে পারে। আর ফার্নিচার মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বুলিয়ানের কাছ থেকে জানতে পারি বুলিয়ান এই ফার্নিচার ভিতরে দানবদের ভরে তাদের শরীর এবং আত্মা থেকে অমরত্বের বড়ি তৈরি করে। আর বুলিয়ান এখন সেই প্রসেস চালু করে দিয়েছে, কিন্তু নিজের মন একেবারেই খারাপ। এখন নিজের এই দুনিয়াতে আর কেউ নেই। নিজের অতীতের কথা মনে করতে থাকে। ঠিক তখনই সেখানে নিজের বাবা এবং মা চলে আসে, যেটা দেখে নিজে তো একেবারে অবাক হয়ে যায় আর নিজে কান্না করতে শুরু করে। আওবিং নিজেকে বলে যে চ্যান্টাং পাস ধ্বংসের পেছনে ড্রাগন কিং এর কোনো হাত নেই। নিজের বাবা লিজিং বলে যে কারণ এটা আসল অপরাধী অমরত্বর আত্মা বুলিয়ান। তখনই আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন শিন নিজের বাবার উপর আক্রমণের কথা শুনে অনেক বেশি রেগে গিয়েছিল। ঠিক তখনই তাদের উপর একটা ড্রাগন হামলা করে দেয়। এই ড্রাগনটা এত শক্তিশালী ছিল যে ব্যারিয়ারকে এক মুহূর্তে ভেঙে ফেলে। আর এই ড্রাগনের সাথে যখন ড্রাগন কিং এবং তার 3 ভাই লড়াই করছিল, তখন আমরা জানতে পারি যে এটা হলো অমরত্বের আত্মা বুলিয়ান। শিন বুলিয়ানকে জিজ্ঞেস করে যে সে সবকিছু জানার পর সে তার পরিবারের ওপর কেন আক্রমণ করলো। এটা শুনে বুলিয়ান শয়তানের মতো হাসতে শুরু করে। আর ঠিক তখনই এই 3 ড্রাগন শিনের সাথে গাদ্দারি করে বুলিয়ানের সাথে যুক্ত হয়ে যায়। একটা শর্ত যে বুলিয়ান তাদের এই শিকড় থেকে মুক্ত করে দিবে। আর যখনই শিন এটা বুঝতে পারে যে এই 3 ড্রাগন বুলিয়ানের সাথে মিলে যাবে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তখনই শিন নিজের বাবা মাকে এবং আকুজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বুলিয়ান 3 জন ড্রাগনকে মুক্ত করে দেয়, আর তারা পাতাল থেকে লাভার পোর্টাল চ্যান্টাং পাসের উপর খুলে দেয়। এতে পুরো চ্যান্টাং পাস একেবারে ধ্বংস হয়ে যায়, আর সেখানে থাকা সকল মানুষ মারা যায়। তারপরে বুলিয়ান জেনে বুঝে ওই 2 নাটবল্টুকে ছেড়ে দেয়, যেন তারা গিয়ে ইউজু মহলের মধ্যে এর সম্পর্কে বলতে পারে। যখন তারা বাঁচার কোনো রাস্তা দেখতে পায় না, তখন শিন একটা রাস্তা বের করে। শিন ইয়াকুশের পাওয়ার ব্যবহার করে নিজের বাবা মাকে পাথর বানিয়ে লুকিয়ে ফেলে। আর তারপর শিন একাই চলে যায় সবার সাথে লড়াই করার জন্য। বর্তমানে লিজিং সবাইকে এই সম্পর্কে বলছিল, যে দানবগুলোকে দানব শিকারী ধরে নিয়ে আসে সেগুলোকে ইউজু মহলে ঠিক করা কেন্দ্রে রাখা হয় না। তার বদলে তাদের তাইয়ুন কুণ্ডের ফার্নিচার ভিতরে ঢুকানো হয়, যেখানে বুলিয়ান তাদের অমরত্বের বড়িতে পরিবর্তন করে ফেলে, যেন চান সম্পদের শক্তি বাড়ানো যায়। কিন্তু একথা শোনার পরও এখানে থাকে কেউ কিছু করে না।
কারণ হলো তারা এই সম্পর্কে আগে থেকেই জানে। তখন আওবিং বুলিয়ানের উপর আক্রমণ করতে যায়, যে কারণে আওবিং এবং কুরানার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর আওবিং এর দেখা দেখি নেজাও বুলিয়ানের শিষ্যদের উপর আক্রমণ করে। তখন বুলিয়ানের শিষ্য ড্রাগনের নখ ব্যবহার করে একটি পোর্টাল খোলে, যেটার ভিতর থেকে ড্রাগন কিং এর 3 ভাই বোন বেরিয়ে আসে, যারা ড্রাগন কিং এর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এরা 3জন আসার সাথে সাথে নেজা এবং আওবিং এর উপর আক্রমণ করে দেয়। এর মধ্যে আওবিং দেখতে পায় যে নেজার বডি আরো বেশি ফাটতে শুরু করেছে। নেজা আওবিংকে বলে যে এটা আমার ভুল ছিল, আর এখন লুমুসদেরকে বাঁচানোর জন্য নেজা নিজের জীবন দিতেও পারবে। এদের সাথে লড়াইয়ের এক পর্যায়ে যখন আওবিং এবং নেজা এদের 3জনের সাথে পারছিল না, তখন তানজিনও তাদের সাহায্য করতে আসে। তবে কুরানা তার সামনে চলে আসে আর নিজের বাবা মা বুলিয়ানের উপর আক্রমণ করতে যায়। আর এদিকে নিজে এবং আউবিন লড়াই করার জন্য একটি নতুন প্ল্যান বানায়। নিজে এবং আউবিন মিলে সেখানে অনেক ধোঁয়ার তৈরি করে। আর যখন এরা 3জন নিজের উপর আক্রমণ করতে যায়, তখন নিজের রূপ পাল্টিয়ে তাদের রূপ নিয়ে নেয়। আর যখনই সুযোগ পায় এদের পিছন থেকে আক্রমণ করে পালিয়ে যায়। আর এই লাভা ড্রাগন নিজেকে ধরতে গিয়ে নিজের ভাইয়ের উপর আক্রমণ করে। দুটো ড্রাগন তো পুরাই কনফিউজ, এই জন্য সেও তার উপর আক্রমণ করে, নিজের ড্রাগনের সাথে মিলে ড্রাগনের 12টা বাজিয়ে দেয়। তখন ওই লাভা ড্রাগন দেখতে পায় তার মতনই আরেকজন চলে আসছে, আর এটা হচ্ছে আওবিং নেজা। তখন আবার এদেরকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে, কিন্তু আসল যেটা ওটা তো পাসওয়ার্ড বলতে পারে না, যে কারণে সে বলে যে আমি আসল হওয়ার পরও পাসওয়ার্ড জানি না। তারপর আবার নেজা এবং আওবিং ধোঁয়ার ভিতরে চলে যায়। আর তাদের চলে যাওয়ার পরে এদের দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কারণ তারা দুজনই পাসওয়ার্ড জানে না। এদিকে বুলিয়ান ফার্নিসের ভিতরে আগুন ধরিয়ে দেয়, যে আগুনে পড়ে ভিতরে সবাই অমরত্বের বলিতে পরিণত হয়ে যাবে। ভিতরে একটা দানব বলে যে ভয় পাচ্ছ কেন, আমাদের তো গরম লাভাতে কিছুই হয় না, এই আগুন আমাদের কি করবে। তখনই এই আগুনে তাদের টেন্টিকলস পড়ে যায়, কারণ হলো এটা কোনো সাধারণ আগুন নয়। কিন্তু তার পুরো টেন্টিকলস দেখে বাকি দানবের মুখে পানি চলে আসে, তবে সেটা কাউকে না দিয়ে সে নিজেরটা নিজেই খেয়ে ফেলে আর বলে যে আরে এটা তো অনেক মজা। উপরে আওবিং যখন বুলিয়ানের উপর আক্রমণ করতে যায়, বুলিয়ান হাতের ইশারায় আওবিংকে স্টপ করে দেয়। আর আওবিং এর বডির ভিতরে হাজার হাজার কাঁটার গজাতে শুরু করে, যে কারণে আওবিং একটুও নড়তে পারে না। আর যখন নিচে আক্রমণ করতে আসে বুলিয়ান, নেজার সাথেও ঠিক এটাই করে। নেজার শরীরের ভিতরে অনেকগুলো কাঁটা চলে আসে, নেজাও একটু পর নড়তে পারে না। আর তখন তাজিন বুঝতে পারে যে বুলিয়ান নেজা এবং আওবিং এর ভিতরে এই অভিশাপটা দিয়েছে। বুলিয়ান তখন তাজিনকেও বন্দি বানিয়ে ফেলে এবং শেষে নেজার বাবা মাকেও বন্দি বানিয়ে ফেলে। তারপর বুলিয়ান আওবিং নেজা এবং নেজার বাবা মাকে তাদের ফার্নিচার ভিতরে ঢুকিয়ে দেয়, যেখানে ড্রাগন কিং আওবিংকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। আওবিং নিজের বাবাকে বলে দেয় যে বুলিয়ান তাদের ফাঁসিয়েছে। তখন ড্রাগন কিং নিজের তলোয়ার বের করে নিজের বাবা মার দিকে এগিয়ে যাচ্ছিল। আওবিং তাকে থামানোর চেষ্টা করে। নেজা তাকে বলে যে যা করার আমার সাথে করেন, তাদের কিছু করবেন না। তবে ড্রাগন কিং তো তাদের হাত পায়ে বাঁধন কেটে দেয়। তখন ড্রাগন কিং পাতালের সকল ড্রাগনদের মুক্ত করে বলে যে আমরা সবাই এখানে মরতে চলেছি। আর ভিতরে যত দানব ছিল তারা সকলে গরমে রান্না হয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা দানব অমরত্বের বড়িতে পরিবর্তন হয়ে যায়। এটা দেখে বাকি সকল দানবেরা ভয় পেয়ে যায়। আর ড্রাগন কিং তখন সবাইকে শান্ত হয়ে নিজের শক্তি বাঁচাতে বলে। কিন্তু আমরা দেখতে পাই যে হঠাৎ করে নিজের মা দুর্বল হয়ে যায়, কিন্তু নেজার কোনো কিছু হচ্ছিল না, কারণ নেজা হলো আগুনের শক্তি। আর এই ফার্নিচার ভিতরে যে আগুন জ্বলছে সেটা একই। আর বুলিয়ান ওইটাও কনফার্ম করে যে এই আগুনে নেজার কোনো কিছু হবে না। এই জন্য বুলিয়ান একটা ট্যাবলেট বের করে, যেটা খেলে নিজের সবকিছু ভালো হয়ে যাবে। বুলিয়ান বলে যদি নেজা এটা খেয়ে ফেলে তাহলে সে নেজার বাবা মাকে ছেড়ে দেবে। নেজা নিজের মুখ খুলে দেয় ওই বড়িটা খাওয়ার জন্য এবং নিজের বাবা মাকে বাঁচানোর জন্য, কিন্তু তার আগে নিজের মা এসে ওই বড়িটা ফেলে দেয় লাভার মধ্যে। নেজার মা বুলিয়ানকে আবল তাবল গালি দেয়, কিন্তু সে এতক্ষণে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। তার বাবা নেজাকে বলে যে যদি আমরা মারাও যাই তারপরও তোমাকে জীবিত থাকতে হবে এবং তোমার ভাইদের জন্য অপেক্ষা করতে হবে। এই কথা শুনে বুলিয়ান রেগে বলে যে তোমার কি মনে হয় আমি দানবগুলোকে মারতে পারবো না? বুলিয়ান চলে যাওয়ার পরে নিজে কান্না করতে শুরু করে, কারণ নিজে এখন কাউকেই বাঁচাতে পারছিল না। আর তখন নিজের মা নিজেকে জড়িয়ে ধরে, যে কারণে কাঁটাগুলো তার শরীরের ভিতরে ঢুকে যায়। আমাদের আবারও কিছু নিজের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নিজে তো কান্না করছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই নিজের মাও একটা অমরত্বের বড়িতে পরিবর্তন হয়ে যায়, যেটা দেখার পরে নিজের রাগ একেবারে চরম সীমায় চলে আসে। নেজা নিজের শরীরের পরোয়া না করে ওই কাঁটাগুলো থেকে বেরিয়ে আসে। তবে নেজা তার সাথে সাথে ফার্নেসের ভিতরে যে আগুনগুলো ছিল সেগুলো শোষে নিচ্ছিল, আর নিচে এত বেশি আগুন শোষে নেয় যে নেজা নিজে থেকেই একটা বডি তৈরি করে ফেলে। ড্রাগন কিং বলে যে সমাধির আগুনের কারণে নেজার বডি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। নেজা প্রথমে নিজের মায়ের যে বডিটা ছিল ওটা তার বাবার কাছে দেয়,
তারপরে আবিনের হাত ধরে তার শরীরের ভিতরে যত কাঁটা ছিল সেগুলোকে পরিয়ে ফেলে আর তারা দুজনে মিলে ফার্নেসের ঢাকনাকে খুলতে শুরু করে দেয়। তখন বুলিয়ান এবং তার সকল শিষ্যরা মিলে নিজে এবং আবিনকে থামানোর চেষ্টা করে। তারা সবাই ফার্নেসের উপরে একটা গাছ বানিয়ে ফেলে যেন এটা খোলা না যায়, কিন্তু তখন ড্রাগনেরা এবং পাতালের সকল দানবেরা নেজাদের সাহায্য করতে আসে। এর মধ্যে অনেকে দানবের অমরত্বের বড়িতে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও তারা এত বেশি শক্তি ব্যবহার করে যে ফার্নেস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপর নেজা, আভিং এবং ড্রাগন কিং সবাই দানবের সাথে লড়াই করার জন্য বেরিয়ে আসে। আর এগুলো দেখে বুলিয়ান এত বেশি রেগে যায় যে বুলিয়ান নিজের আসল রূপ বের করতে শুরু করে দেয়। বুলিয়ান একটি রাক্ষসের মতো হয়েছে লড়াই করার জন্য। আর এখানেই দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধের মধ্যে এক পক্ষে ছিল নেজা, আভিং, ড্রাগন কিং, বাকি ড্রাগনেরা এবং পাতালের দানবগুলো। আর আরেক পক্ষে ছিল চান সম্প্রদায়ের সকল দানব হান্টারেরা। ড্রাগন কিং একাই বুলিয়ানের আসল দুই শিষ্যের সাথে লড়াই করে, যেগুলো আসলে দানব ছিল। আর নেজা এবং আভিং সরাসরি বুলিয়ানের উপর আক্রমণ করে। তারা দুজন মিলে বুলিয়ানের সব শক্তিকে শোষণ করতে শুরু করে দেয়। আর এক পর্যায়ে নেজা এবং আভিং মিলে বুলিয়ানের 12টা বাজাতে শুরু করে। বুলিয়ান নেজা এবং আভিং এর হাতে মার খেয়ে আবার আগের রূপে ফিরে আসে। আর যখন নেজা ওদেরকে মেরে ফেলতে যাবে তখন ওরা সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে নেজা এবং আভিং ওই যুদ্ধ জিতে যায়। লড়াই শেষে আভিং নেজাকে বলে যে ওদের সাথে সমুদ্রে চলে আসতে, কারণ ইউজু মহলের সবাই এখন নেজার আসল পরিচয় জেনে গেছে। কিন্তু নেজা নিষেধ করে যে আমি পালাবো না, আমি সবার সাথে লড়াই করব। তো ড্রাগন কিং নেজাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় তুমি কি এই সব কিছুকে পাল্টাতে পারবে? নেজা বলে যে চেষ্টা করে দেখতে চাই। তারপরে ড্রাগন কিং আভিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই আভিং সেখানে ফিরে আসে। নেজা বলে যে আমি জানতাম তুমি ফিরে আসবে। আর এর সাথে নেজা 2 মুভিটি এখানে শেষ হয়ে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই যে বুলিয়ানের চেহারা ড্যামাটুমা হয়ে গেছে, যাকে দেখার পরে তো তার শিষ্যরা অনেক বেশি অবাক। আর আমরা দেখতে পাই যে বুলিয়ান নিজের শিষ্যদের নিয়ে একটা সিক্রেট জায়গায় আছে, যেখানে বুলিয়ানের ঢুকতে হলে নিজের চেহারা স্ক্যান করতে হয়, কিন্তু তার চেহারার যে অবস্থা সে কারণে তাকে চিনতেই পারে না। তারপর বুলিয়ান নিজের পাসওয়ার্ড পাল্টাতে ওই সিক্রেট রুমের ভিতরে ঢুকে, যেখানে আমরা দেখতে পাই যে শিনকে বন্দি করে রাখা হয়েছে। আর শিন বুলিয়ানের চেহারা দেখে হাসতে শুরু করে। যাই হোক, সেখানে বুলিয়ান শিনের সাথে শিনের বাবাকেও বন্দি করে রেখেছিল। বুলিয়ান যখন আবার সেখান থেকে বের হয়ে আসবে তখন বুলিয়ানের চেহারা আবার স্ক্যান করে বের হয়ে আসতে হবে, কিন্তু এবার আবারও দরজা খুলে না, কারণ বুলিয়ানের চেহারা আবারও পাল্টে গেছে। আর যে পাসওয়ার্ড পাল্টাবে তাকে তো তারা বাহিরে রেখে আসছে। আমার মনে হয় যে ওরা তিনজন এখানেই আটকা পড়ে থাকবে। আর কি, আর তখনই বুলিয়ানের নিজের শিশুদের থেকে মার খেতে হয় দরজা খোলার জন্য। তারপরও একবারও কাজ করে না। আর এর সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে এই ফ্যান্টাস্টিক মুভিটি কমেন্ট বক্সে জানাবে। বাই বাই।